আচ্ছা, এখন যে আমি ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওটা আমি কাল রাত্রিরেই করে রাখতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম যে যাদের এগেনস্টে এই সবগুলো ম্যাডাম বলেছেন তারা কিছু না কিছু অ্যান্সার ব্যাক করুক, বা যেগুলো বলেছে সেগুলো পাল্টা কিছু তারা বলুক যে না তারা করেনি বা কিছু এরকম কিছু। বাট সেরকম কোনো ভিডিও এখনো পর্যন্ত আসেনি, তার জন্য আমি ভিডিওটা করছি এত লেটে। ঠিক আছে, এবার এটা কি নিয়ে ম্যাডামের বক্তব্য যে দীপ্তিদি পুরোপুরি ইনভলভ আছে সীমাদির কিউআর কোড বা ফোন নাম্বার দেওয়াতে। ঠিক আছে, এবং তার বক্তব্য প্রথমে দীপ্তিদি তাকে ফোন করেন এবং পরবর্তীকালে ম্যাডাম দীপ্তিদির সঙ্গে কথা বলে ফোন কেটে দেওয়ার পর দীপ্তিদি আর সীমাদি দুজনে মিলে জয়েন্ট কলে ম্যাডামকে ফোন করে এবং থার্ড টাইমও আবার তারা ফোন করে, যেটা ম্যাডাম ধরে না। এবার কেন ফোন করে? দীপ্তিদির বক্তব্য ছিল যে সীমার হাত খালি, তো এই অবস্থায় সে কিউআর কোড দিতে চায়। ম্যাডাম পরিষ্কার জানিয়ে দেয় যে আমি এটাকে সমর্থন করি না কিউআর কোড দেওয়ার। তারপরে আবার জয়েন্ট কল করে দীপ্তিদি এবং সীমাদি দুজনে মিলে ম্যাডামকে, এবং সীমাদি সেখানে বলে আমি পুরো নিঃস্ব, আমার হাত খালি, আমার কিউআর কোড দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই মুহূর্তে ম্যাডাম বলে তুমি দিতে পারো, কিন্তু দিলে আমার যা করণীয়, আমার যা স্টেপ নেওয়ার আমি তা নেব। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার সেই সময় ম্যাডাম সীমাদিকে বলে যে তুমি তোমার আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নাও। তো তখন সীমাদি বলে আমার এই মুহূর্তে 7,000 টাকা লাগবে। তো তুমি তখন নাকি ম্যাডাম বলে ঠিক আছে কিউআর কোডটা দিয়ে দেওয়া হোক, আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি বলে 4,000 টাকা পাঠায়। এবার ম্যাডামের বক্তব্য যে এই যে আমি 4,000 টাকা দিয়েছি এইটাকে সামনে রেখে অ্যাকচুয়ালি সীমাদি পাবলিকের কাছ থেকে টাকা পয়সা তোলবার প্ল্যানটা করে, এবং বক্তব্যটা এটা থাকে যে ম্যাডাম যেহেতু কিউআর কোডের এগেনস্ট এটা সবাই জানে, তো সেক্ষেত্রে যদি ম্যাডামকে হাইলাইট করা হয় যে তিনি আমাকে টাকা পয়সা দিয়েছেন এবং আমার এই বিপদের মুহূর্তে আমাকে সাহায্য করেছেন, তাহলে ইনডাইরেক্টলি মানুষের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে যদি ম্যাডাম দিতে পারে তাহলে তোমরাও দিতে পারো, আমাকে কোনো ভয় বা কিছু নেই। তো এই জায়গাটা ম্যাডাম বুঝতে পেরে গিয়েই এরকম আউটবাস্ট করেছে, এবং ম্যাডামের বক্তব্য দীপ্তিদি এই ব্যাপারটাতে পুরোপুরি ইনভলভ। ঠিক আছে, এবার দেখো দীপ্তিদি ইনভলভ কি ইনভলভ নয় সেটা দীপ্তিদি ক্ল্যারিফাই করবে, কিন্তু ব্যাপারটা বোঝো আজকের আমার যদি কোনো বিপদে আমার পাশে যিনি আছে এই মানে ওয়াইটির কেউ, সে যদি উপযাজক হয়ে ফোনটা করে, কারণ তাকে বলা হয়েছে মানে সীমাদি বলেছে তুমি ম্যাডামকে ফোনটা করো, তখনই ইগনোর করা উচিত ছিল দীপ্তিদির যে এই কিউআর কোডটা ম্যাডাম কখনো সাপোর্ট করে না এবং আমিও সাপোর্ট করছি না। তাহলে এই ব্যাপারটা নিয়ে আমি ম্যাডামকে কেন ফোন করব? আমি তো আগেই বলেছি যে আমি তোমার এই কিউআর কোড বা ফোন নাম্বার দেওয়াটাতে সাপোর্ট করি না। যখন আমি করি না তাহলে তুমি আবার বলছো যে একবার ম্যাডামকে ফোন করতে, এবং সেই জায়গায় ডিনাই করা উচিত ছিল দীপ্তিদির। আজকে দীপ্তিদি সেই জায়গা ডিনাই না করে ম্যাডামকে ফোনটা করেছে, হয়তো বন্ধুত্বের খাতিরে, কিন্তু এই জায়গাটা থেকেই সমস্যাটা তৈরি হয়। যে জিনিসটা আমি নিজে অ্যাকসেপ্ট করছি না এবং বলছি এটা ভুল প্রসেস, তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটা তখনই ডিনাই করা উচিত যে দেখো তুমি যাই বলো, তোমার সাথে আমার রিলেশন যাই থাক, আমি এই ব্যাপারটায় ম্যাডামকে ফোন করতে পারি না, কারণ আমি নিজেই তো সেই ব্যাপারটা মানছি না। তাহলে ম্যাডামকে আমি কেন বলবো? তাহলে হলো না কি যে আমিও তোমাকে এই ব্যাপারটাতে সাপোর্ট করছি? আমি যতই মুখে বলি যে আমি সাপোর্ট করছি না, তো আমি সাপোর্ট না করলে এরকম একটা ফোন করবো কেন ম্যাডামকে? আর যেহেতু সীমাদিও ম্যাডামের সঙ্গে ভালোভাবে ইনভলভ ছিল, তাহলে ম্যাডাম এর কাছে ডাইরেক্টলি সীমাদি ফোন করবে, কেন ঘুরিয়ে দীপ্তিদিকে দিয়ে ফোনটা করানো হবে? এই জায়গাতেই দীপ্তিদি পুরো ব্যাপারটাতে জড়িয়ে গেছে, যেটা আমার মনে হয়। এবার একটা কথা উঠে আসছে, ম্যাডাম বলছে যে তোমরা অনেকেই বলেছো যে আমি কেন সীমাদির এগেনস্টে কোনো স্টেপ নিই না বা ওদের এগেনস্টে কোনো স্টেপ নিই না। তাই তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এর আগে একটা ঘটনা ঘটেছিল, যখন আমি সীমাদি, দীপ্তিদি, রিম্পা, সোমা ভট্টাচারিয়া, বুঝলাম না কে সেটা, আর গীতাদি
এদের সবার ব্যাপারে আমি একটা স্টেপ নিয়েছিলাম। আমার যতদূর মনে হয় যে ওই বাংলাদেশি ব্যাপারটাতে কিছু একটা স্টেপ নিয়েছিল তখন। তো সে স্টেপ নিয়েছিলাম এবং সেখান থেকে নাকি এফআইআর হবে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল, মানে পরের দিন এফআইআর হবে এরকম একটা ব্যাপার ছিল। এবং সেইটা ম্যাডাম সোনিকা ঘোষ, যে কিনা একজন লয়ার, তাকে দিয়েছিল ওইসব যেগুলো দিতে হয় আর কি। তো তখন সোনিকা নাকি গ্রুপ কলে এদের সবাইকে নেয়, ঠিক আছে। এবং সোনিকার জন্যে এবং ধরিত্রীর জন্য ম্যাডাম তখন এদের এগেনস্টে যে জিনিসটা করছিল সেটা বন্ধ করে দেয়। তার মানে সোনিকা এদের সবাইকে সেই মুহূর্তে এই রকম এফআইআর বা কিছু ব্যাপার থেকে বাঁচিয়ে দেয়, তাই তো? আচ্ছা, এইবার সোনিকা কি করে রিকোয়েস্ট করেছে? সোনিকা যেহেতু এদের সবার সাথে একটা ভালো রিলেশন ছিল এবং সোনিকা বুঝতে পেরেছিল এই রকম ধরনের এফআইআর বা কিছু হলে তাহলে অনেক কিছু এখন ঝামেলা জর্জরিত হবে, এবং শুনছি তাতে কিন্তু কি মানে চ্যানেলে ভিডিওগুলো উড়ে যেত, তারপরে হচ্ছে আরও মানে চ্যানেলের অনেক রকম প্রবলেম হতো, ঠিক আছে। তো সোনিকা যেহেতু এদের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল তাই ম্যাডামকে সেই মুহূর্তে বুঝিয়ে ব্যাপারটা স্টপ রেখেছিল। নাহলে পরের দিনই রানাঘাট কোর্টে নাকি এফআইআর, মানে কোর্টে না, রানাঘাট থানাতে আর কি, ওই এফআইআর দর্জ হতো, তার জন্য ম্যাডামকে ডাকা হয়েছিল। তার আগে কি সব হিয়ারিং সমস্ত কিছু হয়ে গিয়েছিল। যাই হোক, এরা অনেকবার করে ম্যাডামের কাছে ক্ষমা চায়, 5 বার করে মানে ক্ষমা চায় যে ক্ষমা করে দিন। তাই ম্যাডাম ব্যাপারটা থেকে বেরিয়ে আসে সোনিকা এবং ধরিত্রীর কথা মতো, এবং সবাই যেহেতু ক্ষমা চেয়ে নেয় যে অনেকবার করে তারা ক্ষমা চায়। এবং গীতাদি অ্যাকচুয়ালি প্রশাসনের কাছে চিঠি দিয়ে আবার ক্ষমা চায়, মানে এনার কাছেও ক্ষমা চায়, প্রশাসনের কাছে, যেহেতু সরকারি চাকরি করেন সেহেতু। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি গীতা দিয়ে এখন খুব একটা কন্ট্রোভার্সি করছে না, উনি ওনার নিজের লাইফস্টাইল দেখাচ্ছে, অন্য জিনিসের টপিকে কথা বলছে, এই রকম কন্ট্রোভার্সিয়াল টপিকে ঢুকছে না। তার মানে পরিষ্কার কথা, উনি যেহেতু সরকারি চাকরি করেন এবং ওনার নামে এরকম যদি হতো তাহলে ওনার চাকরি নিয়ে হয়তো প্রবলেম হতো, সেই জন্য নিজেকে রিমুভ করার জন্য ম্যাডামের কাছে তো নিশ্চয়ই, তাছাড়া প্রশাসনের কাছেও ক্ষমা প্রার্থী হয়েছেন লিখিত, এবং তারপর থেকে উনি কন্ট্রোভার্সি জগৎ থেকে প্রায় অ্যালুফ হয়ে গেছে, ঠিক আছে, অন্য ভিডিও করছেন। তো সরকারি চাকরি করলে অনেক ক্ষেত্রেই অনেক প্রবলেম আছে, এরকম যদি কিছু প্রবলেমেটিক কিছু করে, তো সেই জন্য সেই জিনিসটা একটুখানি অ্যাভয়েড করাই ভালো। তো যাই হোক, গীতাদি বেরিয়ে গেছে ব্যাপারটা থেকে, আর এরা ক্ষমাপ্রার্থী হয়ে নিজেদের চ্যানেলকে বাঁচিয়েছে। এবার রিঙ্কুদির কথায় উঠে এলো যে তোমার রিম্পার ব্যাপারে দীপ্তিদি দাঁড়িয়ে পড়ে, আচ্ছা, মানে ফোপর দালালি করে বলছে ওদের ভাষায়। সীমাদির ব্যাপারে দীপ্তিদি ফোপর দালালি করে, আর মনের কথার ব্যাপারে দীপ্তিদি ফোপর দালালি করে। তো সবার দালালি কি একা দীপ্তিদিই করে? তো সেক্ষেত্রে অনেক কিছু কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। তো আমি দীপ্তিদিকে এটাই বলবো যে এই যে মনের কথার ব্যাপারটা একবার যখন দেখেছিলে যে কি লেভেলের মানে অশ্রাব্য গালি দিচ্ছে, সেটা তোমরা জানো, ওভার টেলিফোনিক হয়েছে, এবং তোমরা সেটা নিয়ে আবার লাইভ টাইপ করেছিলে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছিলে তুমি কোনোভাবেই তার সঙ্গে ইনভলভ নয়, তার কোনো ব্যাপারে তুমি থাকবেই না, এটা বলে দিয়েছিলে। তারপর থেকে সে বলেছিল আমি আর ভিডিও করব না, কান্নাকাটি অশান্তি অনেক কিছু করেছে, ভালো কথা। তারপরে সে ভিডিও করতে এসেছে, সেটাও ভালো কথা, ভিডিও করতে আসতেই পারে, ভিডিও করছে। কিন্তু ভেরি রিসেন্ট আমি দেখেছি যে তুমি একটা ভিডিওতে বলেছ যে মনের কথার ভিডিওগুলো দেখবেন, কি লেভেলের ভিডিও করছে, খুব ভালো ভিডিও করছে। যার কথা যে এরকম অশ্রাব্য গালি দিয়ে ভিডিও করেছিল এবং যে এরকম করেছিল, আপনাদের কথা রাখেনি, তারপরেও যদি আবার তাকেই বলেন তার ভিডিও দেখতে, তাহলে স্বাভাবিক ব্যাপারটা কি হলো যে আপনি তাকে সাপোর্ট করছেন, নালে কেন এরকমভাবে বলছেন? তো ও তো সত্যি কথা খুবই বাজেভাবে ভিডিওগুলো করেছিল। তাহলে এই জায়গাটা থেকে আপনাদের, হ্যাঁ, ও যা করছে ওর ভিডিও লোকে দেখুক না দেখুক, ভালোবাসুক খারাপ বাসুক, সেটা তাদের ব্যাপার। আর আপনি যদি তাকে ভিডিওর মারফত প্রমোট করে দেন তাহলে কিন্তু অন্য ব্যাপার, কারণ আপনি নিজে বলেছিলেন যে না আমি ওর ব্যাপারে নেই, তাহলে যদি এখন প্রমোট করেন তাহলে জিনিসটা খুব খারাপ। শুনছি রিম্পার কমিউনিটি পোস্টেও তিনি ছিলেন আর কি, আমি জানি না, এটা আমি দেখিনি, যদি থাকে তাহলে বলবো এগুলো ভুল হয়েছে, কারণ যেহেতু এরকম একটা অকওয়ার্ড পজিশন একবার তৈরি হয়েছিল, তারপরে তার ভিডিও যদি আবার কমিউনিটি পোস্টে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক ব্লান্ডার, তাই না?
কারণ ও তো একবার এরকম নোংরা অকথ্য ভাষায় করেছে, আর ওর তো এই মুখের ভাষা আমরা জানি। একজন টিচার হয়ে তার মুখের ভাষা যে কি লেভেলের অকথ্য সেটা আমরা দেখেছি। এরকমভাবে যদি এখনও মানে যেখানে সবাই গালাগালি ছেড়ে দিয়েছে, যেখানে সবাই বাজে কথা বলা ছেড়ে দিয়েছে, সেখানে যদি ও এখনও এই ধরনের ভিডিও করে থাকে তাহলে সেটা খুব ভুল হচ্ছে। যদিও এখন অনেক ভিডিওতেই সে সেগুলো করেনি, ভালো ভিডিও করছে, কিন্তু ওর ওইগুলো তো অতীতগুলো তো ওরকম। তাই আপনারা যদি প্রমোট করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ইনভলভ হয়ে যাবেন। কি দরকার আছে আপনাদের? আপনারা নিজেরা ভিডিও করতে এসেছেন, এখানে দলবাজি লবিবাজি নয়। তাহলে নিজের মতো করে ভিডিও করবেন, নিজের ভিডিওর বাইরে কোনো স্বার্থ নেই। কেন এখানে বন্ধুত্ব স্থাপন করেন, কেন কাউকে প্রমোট করেন, আর কেনই বা এইসবগুলো করেন? দরকার নেই তো। আর প্রমোট করবেন কাকে সেটাও তো দেখে নিতে হবে যে তার ভাষা যেন ঠিক আছে। কিছুদিন আগে আমাদের বোতলেশ্বরী বলেছিল যে তনুশ্রীর ব্যাপারে, যে আমি যে কমিউনিটি দেব আমার কমিউনিটিও তো পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, তো তনুশ্রীর মুখের ভাষা যা, তার জন্য তাকে কমিউনিটি দেওয়া বন্ধ করেছিল। ঠিক আছে, তো তার মানে আমাদের কমিউনিটি পরিষ্কার রাখতে হয় আমাদের নিজেদেরকে। আমরা যেরকম ভিডিও করি সেই অনুযায়ী আমাদের কমিউনিটি পরিষ্কার রাখতে হয়, এটা বলছে। তা আমি এটাই আপনাদেরকে বলতে চাই যে দরকার নেই কোনো রকম হেডেক বা ঝামেলায় জড়ানোর। আপনারা তো জোর করে নিজেদেরকে ঝামেলার মধ্যে জর্জরিত করে ফেললেন এই সব লোকেদের প্রমোট করে। দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুত্ব রাখতে গিয়ে এক্সট্রা কিছু কাজ করে। আপনি বন্ধুত্ব রেখেছেন, আপনার সঙ্গে তার সম্পর্ক পরিষ্কার, কিন্তু সেখানে আপনি যাই করতে পারেন তার জন্য, কিন্তু তারপরে গিয়ে তার হয়ে যখন আপনি যে জিনিসটা সাপোর্ট করেন না, তারপরেও যদি কাউকে ফোন করেন, তাহলে দোষের ভাগিদার আপনি হবেন, তাই না? কারণ ম্যাডামের এখন বক্তব্য যে আমাকে সামনে রেখে সীমা কিউআর কোড দিয়ে মানুষকে ব্রেন ওয়াশ করে মানুষের থেকে টাকা তুলেছে, যেটা আমি একদমই সাপোর্ট করি না। এই জায়গাটা থেকেই কিন্তু ম্যাডামের প্রবলেম হয়েছে, আর তার জন্যই চিৎকার হাউমাউ যাই হোক করছে। এবার আমার বক্তব্য দেখো, আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে সীমাদি কেন ম্যাডামের ব্যাপারটা চাইছিল এবং বলছিল যে আমি দেবই, আমার হাত খালি কেন বলছিল? তার কারণ কি, ওনার টাকা তোলার ব্যাপারটা রয়েছে। এবার উনি জানেন যে আমি এই দিদিভাইকে দেখিয়ে অনেক কাজ করেছি এবং দিদিভাই এই করবে, দিদিভাই ওই করবে, দিদিভাই তার ব্যবস্থা করবে, ওর ব্যবস্থা করবে, এমন সীমাদি প্রচুর বলেছে। তাহলে এই মুহূর্তে যদি উনি কিউআর কোড দেন আর এদিকে যেহেতু ম্যাডাম কিউআর কোডের সাক নাফরাত, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। তাই ম্যাডামকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এইটা তো সীমাদির বোঝা উচিত ছিল যে সীমা দিয়েও সবাইকে ডিজিটাল ভিখারি বলেছে, সীমা দিয়েও কিউআর কোড নিয়ে অনেক অনেক ভিডিও করেছে। তাহলে তার এরকম পজিশানে সে যদি কিউআর কোড দিতে চায়, তাহলে তিনি কি সবার বেলায় আমি সাপোর্ট করলাম না বললাম, আর আমার নিজের বেলায় আমাকে সেটাই করতে হলো, তাহলে লাভটা কি আছে? এবার উনি এটাও বলেছেন যে ওনার ওই ফোন নাম্বারটা আগে থাকতেই পাবলিক ছিল, যেটা ফেসবুকে ছিল। তাহলে ভাই, যদি ফেসবুকে তোমার নাম্বার পাবলিক থাকেই, তাহলে সেই নাম্বারটা কমিউনিটি পোস্টে দেওয়ার মানেটা কি? একবার তো তোমার পাবলিক আছে। আর যেখানে তুমি জানো যে আমাদের এখানে নাম্বার পাবলিক করা বা কিউআর কোড দিলেই ঝামেলা শুরু হচ্ছে, তাহলে ফেসবুকে যেমন আছে এখানে দেওয়ার দরকার ছিল না। এইখানে সীমাদি অতিরিক্ত ডেসপারেট হয়ে কারোর কথা না শুনে নিজের মনমানি করে নাম্বারটা দিয়েছিল, কারণ তাকে কিছু ভিউয়ার্স বারবার বলছিল নাম্বার দিতে। তো ভিউয়ার্সদেরকে ডাইরেক্টলি সীমাদি বলতে পারতো তোমরা আমার সঙ্গে ফেসবুক ইনস্টাতে যোগাযোগ করো, কি কি তোমরা খবর জানতে চাও আমি খবর দিয়ে দিচ্ছি, তাহলে হতো। কিন্তু সেটা না করে ডাইরেক্টলি ওদের কথায় প্রভোক্ট হয়ে গিয়ে নাম্বারটা দিয়ে দিল, কারণ তারা চেয়েছে। আমি জানি না তুমি ওই নাম্বারটা দেওয়ার পর তুমি কত লক্ষ লক্ষ টাকা পেয়েছো, আমার জানা নেই। ঠিক আছে, তো আমি তো এটার খিলাফ আমি আগেই বলেছি, কিছু বলার নেই, আমি ভিডিও করেছি। কিন্তু মানে আমি জানি না তুমি কতটা ডেসপারেট, যে সবাই যেখানে বারণ করছে, যেখানে ম্যাডামও বারণ করছে, দীপ্তিদি বারণ করছে, জয়া বারণ করছে, তারপরেও তুমি ডেসপারেটলি ফোন নাম্বারটা কেন দিলে? তুমি বলছো পাবলিক নাম্বারই পাবলিক করেছি, ঠিক আছে, পাবলিক নাম্বারই পাবলিক করেছো, কিন্তু তুমি জানো সেটা তোমার কতটা মানে কি সঙ্গে যুক্ত, এবং সেটা দিলে যে একটা ঝামেলা ঝড় হবে সেটাও তুমি জানো। তারপরেও তুমি সেটা দিয়েছো। না, তুমি ভেবেছিলে যে আমার দিদিভাই আমাকে এই ব্যাপারটাতে সাপোর্ট করবে, বা দিদিভাই সাপোর্ট না করলেও দিদিভাইয়ের কথা বলে আমি ঠিক ব্যাপারটা প্রবলেম সলভ করে নেবো। তো চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, তুমি এখানে চালাকি করতে গিয়ে পুরো ফেসে গেছো। ঠিক আছে, এবার কিছু লোকের বক্তব্য যে ম্যাডাম টাকা দিয়েছে
ম্যাডামের টাকাটা ফেরত দাও, পারলে আরও 1,000 টাকা বেশি দিয়ে ফেরত দাও, তাহলে আর ম্যাডাম তোমাকে বেচে ইনকাম করতে পারবে না। আর তুমিও এটা বলেছো যে ম্যাডামের এই যে টাকাটা দেওয়ার পিছনের রিজনটা কি এটা ছিল যে তারপর ম্যাডামকে বেচে প্রচুর, ম্যাডাম মানে সীমাদির এই ব্যাপারটা কন্টেন্ট করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করবে। তোমরা সবাই জানো কিন্তু যে ওই রকম লাইভ করে 4,000 টাকা তোলাটা এত ইজি নয়, তাই না? তাই এই ধরনের কথা বলা মানে আরও তাকে অসম্মান করা। এইগুলো করে কিন্তু তোমরা কন্ট্রোভার্সিটাকে সেই লেভেলে নিয়ে যাচ্ছ, কিছু বলার নেই। যাই হোক, আরও একটা মিসকনসেপ্ট তৈরি হয়েছে যেটা আমি কালকে ধরার লাইভে গিয়ে বলেছি। সেটা হচ্ছে আমাদের রিপু দিদি বলছে যে আগের বাড়ি কেপিসিতে যখন ট্রিটমেন্টের জন্য গিয়েছিল সীমাদি তার হাজব্যান্ডকে নিয়ে, তখনই বলেছিল যে আইসিসিইউতে বা আইসিইউতে 30,000 টাকা লাগবে একদিনের জন্য। সেটা সীমাদি বলেছে না, এত আমার পক্ষে সম্ভব নয়। আজকের ডেটে সীমাদি বলছে আইসিসিইউতে 6,000 টাকা লেগেছে। এই জায়গায় ভীষণই কনফিউজ। তাহলে কি উনি ভুল বলছেন, নাকি উনি আদেও শুভদা আইসিসিইউতে নেই? মানে কোনটা আসল কথা? তো আমার যেটুকুনি জ্ঞান সেই জায়গা থেকে আমি বলছি, 2015 সালে আমার বাবাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। সেই সময় সিএমআরআইতে 30,000 টাকা করে পার ডে লাগছিল, ঠিক আছে? এখন অবশ্যই বেশি হয়েছে, কারণ 15 সালে, আজকে 25, নিশ্চয়ই সেটা 40-50 এরম হয়েছে। এবার কেপিসি আমরা জানি সেটা আধা সরকারি আধা বেসরকারি, ঠিক আছে? তাই সিএমআরআইয়ের থেকে কেপিসিতে খরচা কম, এটাই স্বাভাবিক। তাহলে 10 বছর আগে যেখানে ভেন্টিলেশনে বা আইসিসিইউতে তোমার 30,000 টাকা লাগছিল, সেটা আজকের ডেটে কেপিসিতে 30,000 টাকা লাগছে। তো ইপুদির এই কথাটার সঙ্গে মানে আমি সহমত যে হ্যাঁ, এরকমই লাগে। কারণ আমি প্রত্যক্ষদর্শী, আমি তো তখন ওই কাজগুলো করেছিলাম, তাই আমি জানি যে তখন লাগছিল। তারপর 2016 সালে আমি ভর্তি ছিলাম, আমার ক্ষেত্রেও প্রায় ওরকম টাকাই লেগেছে, মানে 30,000 টাকা 25,000 টাকা এরকম করেই লেগেছে। ভেন্টিলেশনে থাকার সময় 30, তারপরে এমনি আইসিইউতে একটু কম লেগেছিল, 25,000 এরকম করে লাগছিল। আর অন্য তোমার এক্সরে, ওষুধ, এগুলো আলাদা। তো যাই হোক, মানে মোটামুটি আমার বাবা 6 দিন ছিল, শুধু ওই সব জিনিসের জন্যই 2 লক্ষ টাকার উপরে চলে গিয়েছিল, বাদ বাকি তো আরও খরচা। আমার ক্ষেত্রেও তাই, প্রায় 2 লক্ষ টাকা শুধু এই দিকে গেছিলো, আরও অন্য এদিক করে আরও 1 লাখ টাকার উপরে গিয়েছিল। তো এইগুলো আমি নিজে ভুক্তভোগী, সেই জন্য আমি বলতে পারি যে 5-6 দিনের মধ্যেই এত টাকা খরচা হয়েছিল। আচ্ছা, এইবার আমি কেপিসির একটা কিছুতে দেখলাম, মানে একটা জায়গায় যেখানে বেডের জন্য 15,000 টাকা করে লাগবে লেখা আছে, মানে আইসিইউর বেডের জন্য 15,000 টাকা লাগবে। আরও আনুষঙ্গিক নিয়ে তো 30,000 টাকা হতে পারে, শুধু বেডটার জন্য 15,000 টাকা। তাহলে এখানে সীমাদি কোথাও না কোথাও জল মিশিয়েছে। নয় 6,000 টাকাটা জল, আর নয় আইসিসিইউটা জল। কোনটা জল সেটা তো সীমাদিকে বলতে হবে, কারণ 6,000 টাকা কোথাও লেখা নেই ওই সব বেডের জন্য। তাহলে যেখানে 15,000 টাকা লেখা, সেখানে 6,000 টাকাটা কী করে হচ্ছে? ঠিক এই লেখাটাই আমি ধরার লাইভে গিয়ে লিখে এসেছিলাম যে 2015 সালে আমাদের এরকম 30,000 টাকা করে নিচ্ছিল। তো ওখানে কমেন্ট, তোমরা জানো আমি কমেন্ট করতে খুব একটা ভালোবাসি না, কারণ অত লিখতে আমি পারি না, আমার ধৈর্য খুব কম, আর ভুলভাল স্পেলিং হয়ে যায়, ও ঠিক করা আরও চাপ। ওই জন্য আমি ওই একটাই কমেন্ট লিখি, আর ওই বললাম যে আমি এক জায়গায় দেখলাম যে 15,000 টাকা, এইটা লিখে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে কোথায় জল মেশানো হচ্ছে? তাহলে কি সীমাদি তার ভিউয়ার্সদের সঙ্গে ইমোশনাল অত্যাচার করে টাকা পয়সা কালেক্ট করার মেন্টালিটি রাখছে? কারণ এখানে তো পুরো সব জায়গায় স্বচ্ছতা নেই, ঠিক আছে? তো সেই জন্য বলছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি তো অনেক আগেই বুঝেছিলাম যে সীমাদি তার দিদিভাইকে দেখিয়ে রাজ করছিল কন্ট্রোভার্সি জোনে, ঠিক আছে? এবং যেহেতু তখন দিদিভাই তার মাথার উপরে ছিল, এই জায়গাটা দিদিভাইকে দেখিয়ে সীমাদি সবাইকে একটু ভয় দেখাতো, একে কেস দেবে, একে এই করবে, ওকে সেই করবে। কিন্তু ম্যাডাম যে এদের এগেনস্টেও স্টেপ নিয়েছিল, এটা কিন্তু আমরা জানতাম না। সেটা কিন্তু আজকের আমাদের সামনে প্রকাশ পেয়ে গেল যে ম্যাডাম কিন্তু এদের এগেনস্টেও ব্যবস্থা নিয়েছিল, বাট ক্ষমা চেয়ে তারা ব্যাপারটা উইথড্র করে এবং সেখানে
সোনিকা এবং ধরিত্রী এরা দুজনে মানে খুব মানে উপকার করবার জন্য, এদের উপকার করবার জন্য খুব অ্যাক্টিভ ভূমিকা নিয়েছিল। আচ্ছা, এইবার ধরার ব্যাপারটা বলবো না, ধরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সীমাদির সঙ্গে তার সখ্যতা ছিল একটা সময়, এখন আছে কিনা জানি না, তাই ধরার ব্যাপারটা আলাদা। কিন্তু সোনিকা অ্যাজ আ ভিউয়ার্স এদের সবাইকে দেখে তাদের প্রতি ফিলিংস জেগে এরকম একটা রাস্টিক ডিসিশান থেকে সবকটা ক্রিয়েটারকে বাঁচিয়েছে। দেখো বাঁচিয়েছে মানে কি, কিছু হলে কি কিছু এরা করতে পারতো না, করতে পারতো, কিন্তু হেডে দৌড়াদৌড়ি করতে হতো, সেটা বাদ দিয়েছে। কিন্তু তারপরে হঠাৎ কি হলো, যেখানে সীমাদির সঙ্গে সোনিকার এরকম একটা প্রবলেম হলো। হ্যাঁ, সোনিকা ইপু দিদির এতেও লাইভেও যায়, আর সোনিকা সীমাদির লাইভেও যায়, এবং সোনিকা আমার লাইভেও এসছে, আমি আগেও বলেছি। তো এটা নিয়ে অন্য ভিউয়ার্সদের বক্তব্য, যেহেতু ইপু দিদির কাছে যায় তাই এখানে আসলে অনেক ভিউয়ার্স সোনিকাকে দেখে মানে একটু খিল্লি করতো। এটা নিয়ে কিন্তু সমস্যাটা, আমি একটু আমার অভিজ্ঞতার কথা বলি। আমি প্রথম থেকে এইটার সাক খিলাফ। আমার লাইভে আমার যারা পজিটিভ ভিউয়ার্স তারা তো থাকবেই, কিন্তু আমাকে নেগেটিভভাবেও দেখে বা আমাকে হয়তো সাপোর্টও করে, হ্যাঁ, তারা যদি আমার লাইভে এন্টারটেন করতে আসে আমি কখনো বারণ করতে পারি না। আমার এই ভিউয়ার্সদের জন্য আমি তাদের সঙ্গে মিসবিহেভ করতে পারি না, এবং এইটা আমি কিন্তু চালু করেছিলাম। আমার লাইভে প্রচুর মানে অন্য কাউকে ভালোবাসে, আমাকে নেগেটিভ অ্যাসপেক্টে দেখে, তারা আসতো। আমি কিন্তু সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি, কারণ এটাই লাইফ, এটাই এখানের সিস্টেম। এখানে যদি তুমি মনে করো মানে পার্সোনাল সব ব্যাপারটা, তাহলে তোমাকে পার্সোনাল লাইভ করতে হবে, পাবলিক না। পাবলিক ফোরামে তুমি লাইভ করবে, সবাই সেখানে আসতে পারে, আর সেখানে যদি তুমি বিভেদ করো এগুলো আমার নিজের লোক, এগুলো পরের লোক, এরা বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি, তাহলে খুব ভুল। কারণ ভিউয়ার্সরা কারোর কেনা নয়, ভিউয়ার্সরা সর্ব জায়গায় যেতে পারে। ভিউয়ার্সরা তোমাকে কি কোশ্চেন করছে সেটা তুমি অ্যান্সার ব্যাক করছো, সেটুকুনি ঠিক আছে। হ্যাঁ, যদি কোনো ভিউয়ার্স অফেন্সিভ কথা বলে, বাজে কথা বলে, নোংরা মন্তব্য করে, সেক্ষেত্রে তুমি তাদেরকে ব্লক করে দিতে পারো বা তাদেরকে অ্যাভয়েড করতে পারো, কিন্তু তুমি কখনো এটা বলতে পারো না যে ওর ঘরে থাকো, ওর ভিউয়ার্স, তুমি আমার কাছে কি করছো, এইসব খিল্লি করতে পারো না। এবং অন্য ভিউয়ার্সরাও যদি খিল্লি করে, সেক্ষেত্রে যে হোস্ট তাকে কিন্তু সেই ব্যাপারে কন্ট্রোল রাখতে হবে যে না, এটা বলা যাবে না। সোনিকাও যতখানি আমার কাছে, তোমরাও ততখানি। এই যে আলাদা করে পার্সিয়ালিটি, এই জিনিসটাই খারাপ একদম না। ভিউয়ার্সদের কেউ কখনো বরের ঘরের পিসি, কনের ঘরে মাসি বলতে পারো না। ভিউয়ার্সরা তাদের মনের মর্জির মালিক, এবং তাদের যেখানে খুশি যাওয়ার রাইটস আছে, যেখানে খুশি। হ্যাঁ, অফেন্সিভ বক্তব্য যদি করে তোমার সম্বন্ধে, তাহলে তুমি সেখানে অ্যান্সার চাইতে পারো তাকে, যে তুমি আমার নামে যে ওখানে বাজে কথা বলছিলে, তারপরে আবার আমার লাইভে কি করছো? তুমি তো আমার নামে বাজে কথা বলছিলে, তাহলে তোমার আমাকে পছন্দ না, তাহলে আমার লাইভে তুমি এন্টারটেন হতে এসেছো কেন? তুমি তো বাজে কথা বলো, এইটা বলতে পারো। তো যাই হোক, আমি যখন সীমাদির লাইভে যেতাম প্রচুর আমাকে এরকম ঝামেলা আর মুখোমুখি হতে হয়েছে, এবং আমাকে অনেকে অনেক বাজে কথা বলেছে, কিন্তু আমি পাত্তা দিইনি। কিন্তু ভিউয়ার্সরা তো সেটা শুনবে না। তো সেই জায়গাটাকে আমার মনে হয় নিজেরা এটা শর্ট আউট করা উচিত, বোঝা উচিত, বি প্র্যাকটিক্যাল। তোমরা এখনও ইম্যাচিওর, তোমরা এখনও ভুলভাল ডিসিশান নিচ্ছ, তোমরা এখনও তোমারভাবে ভাবছো। আজকে সত্যি করে বলো তো, এই যে এক নালী ছিলেন যিনি আমাদের দীপ্তিদির খুব ক্লোজ ছিল, এবং যার জন্য দীপ্তিদি অনেকগুলো ভিডিও করেছিল, আমি যাকে নিয়ে ভিডিও করেছিলাম তার এগেনস্টে আমাকে মানে এগেনস্টে ভিডিও করেছিল, সে আজকের ইপু দিদির ওখানে গিয়ে কমেন্ট করে। ঠিক আছে, হ্যাঁ, দীপ্তিদির এখানে কমেন্ট করে না তা না, 2-1বার কমেন্ট করেছে, তার সঙ্গে হয়তো ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেটা নিয়ে তো দীপ্তিদি সেটা নিয়ে মানে অভিমান প্রকাশও করেছে। আরও একজন তোমরা আমার জানো, ননদিনী রায়বেগিনী, তারা ইপু দিদির লাইভেও যেত, দীপ্তিদির কাছেও আসতো, আমি দেখেছি, এবং সীমাদির কাছেও যেত, সেটা নিয়েও অনেক সমস্যা হয়েছে। আচ্ছা, রিম্পার সঙ্গে ওই নালির একটু প্রবলেম হয়েছে, কিছু একটা ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এরকম হয়েছে, এবং তারা ইপু দিদির কাছে গেছে, এই নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। কিন্তু ওই যে বললাম, ভিউয়ার্স কারোর কেনা নয়, বাধ্য নয়, গোলাম নয়, যার যখন যাকে মনে হবে তার কাছে যাবে, ঠিক আছে? তো এটা বুঝতে হবে। তো যাই হোক, আমি অনেক কথাই বললাম, তো আমি জানি না এই ভিডিওটা কখন পোস্ট হবে, তার আগে অন্য কিছু পোস্ট হবে কি না সেটাও জানি না। আপাতত ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।